বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইশতিকা রহমান, সহকারী শিক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। আজকের এই অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে শিক্ষা ক্লাসে স্বাগত। তো তোমাদের তোমরা সবাই জানো যে তোমাদের তৃতীয় অনলাইন মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। তো তোমাদের যে অধ্যায়টির উপর দ্বিতীয় মূল্যায়ন কার্যক্রম প্রশ্ন করা হবে বা যে অধ্যায়টি পড়বা সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু। এই অধ্যায়টি তোমরা পড়বা এবং এই অধ্যায়টি থেকে আমাদের প্রশ্ন করা হবে। এই অধ্যায়টি কিন্তু তোমার তুলনামূলক অনেক অধ্যায়টি ছোট এবং বেশ সহজ। তো এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়টি তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবা। তো প্রথমেই আসলো আমাদের আবহাওয়া। আবহাওয়া কি? আবহাওয়া হচ্ছে দৈনন্দিন একটা অবস্থা। আবহাওয়া হচ্ছে দৈনন্দিন একটা অবস্থা। হ্যাঁ, দৈনন্দিন বায়ুমণ্ডলের যে অবস্থা সেটাই হচ্ছে আবহাওয়া। তাহলে আবহাওয়াটা কি? আবহাওয়া হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং বায়ুমণ্ডলের একটা অবস্থা। ঝড় বৃষ্টিপাত, তাই না? ঝড় বৃষ্টিপাত, সূর্যালোক, তারপর হচ্ছে আমার বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, এগুলো সবই কিন্তু তোমার আবহাওয়ার অন্তর্ভুক্ত। তো আবহাওয়াটা কি? আবহাওয়াটা সাধারণত তোমার প্রতিদিন চেঞ্জ হবে এবং বায়ুর যে প্রতিদিনের একটা অবস্থা সেটা কিন্তু একটা আবহাওয়া। যেমন আজকে কিন্তু বেশ রোদ, বাইরে বেশ রোদ এবং তাপ। গতদিন কিন্তু রোদ এবং তাপ এত ছিল না, গতদিন কিন্তু বেশ বৃষ্টি ছিল। তো যাই হোক, আবহাওয়া প্রতিনিয়ত চেঞ্জ হয়। এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম আবহাওয়া প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং আবহাওয়ার যে প্রভাবটা সেটা কিন্তু মাটির উপরে পড়ে না এবং আবহাওয়া স্থানীয় মৌসুমি বায়ু প্রবাহ দ্বারা সেটি প্রবাহিত হয়। স্থানীয় মৌসুমি বায়ু প্রবাহ থেকে যেটা হচ্ছে ওই এলাকার ওই স্থানের একটা বায়ু প্রবাহ সেটা। তো আবহাওয়া হচ্ছে তোমার দ্রুত পরিবর্তনশীল এবং আবহাওয়ার এই পরিবর্তনগুলো মাটির গুণাবলীর তেমন কোনো পরিবর্তন হয় না। এবং আবহাওয়াটা কী হয়? আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে আমরা প্রতিদিনের যে আবহাওয়ার যে কী অবস্থা তা কিন্তু আমরা ইজিলি জানতে পারি আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে। তো এখন আমরা জানবো জলবায়ু। জলবায়ুটা হচ্ছে আবহাওয়ার 20 থেকে 25 বছরের একটা গড়। আবহাওয়ার দৈনন্দিন যে আবহাওয়ার এভাবে চলতে থাকবে 20 থেকে 25 বছরের একটা গড় হচ্ছে জলবায়ু। তো জলবায়ুটা কি? আবহাওয়ার ঠিকই করি। আবহাওয়া যেমন প্রতিদিন আমার চেঞ্জ হচ্ছে এরকম, বাট জলবায়ু কিন্তু এমন না। জলবায়ুটা কিন্তু আবহাওয়ার একটা গড়। গড়টা কেমন হবে? 20 থেকে 25। জলবায়ু কত হবে? 20 থেকে 25, কোনো কোনো ক্ষেত্রে 25 থেকে 30। তাহলে আবহাওয়ার যে গড়টা সেটা হচ্ছে জলবায়ু। আবহাওয়ার কত বছরের গড়? 20 থেকে 25 বা 25 থেকে 30 বছরের যে একটা গড় ওই স্থানে সেটাই হচ্ছে জলবায়ু। তো জলবায়ুটা কিন্তু প্রতিদিন চেঞ্জ হয় না। জলবায়ুটা কিন্তু তোমার অনেক বছর পর, 20 থেকে 25 বছর বা 30 বছর পর আমরা অ্যানালাইসিস করে ওখানকার যে আবহাওয়াটা অ্যানালাইসিস করে সেই গড়টাকে আমরা মেপে তারপর আমরা বলতে পারি যে সেখানকার জলবায়ু কেমন। তো জলবায়ুর এই পরিবর্তনগুলো মাটির গুণাবলীতে কিন্তু প্রভাব ফেলে। ঠিক আছে? তো এখন আমরা জানবো বায়ুর আর্দ্রতা কি। বায়ুর আর্দ্রতা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বায়ুর আর্দ্রতা কি? বায়ুর আর্দ্রতা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে বায়ুর আর্দ্রতা, তাই না? তো এই অধ্যায় থেকে তোমরা এখন জানতে পারবা জলবায়ুর উপাদানগুলো কি। জলবায়ুর উপাদান হচ্ছে প্রথমেই আসলে আমার সৌর বিকিরণ, মানে সূর্যের যে তাপ বা আলো সেটা হচ্ছে তোমার সৌর বিকিরণ, তাই না? জলবায়ুর উপাদানগুলো আমরা এখন জানবো। জলবায়ুর উপাদান আমরা প্রথমেই বললাম সৌর বিকিরণ, মানে সূর্য কিন্তু সব শক্তির উৎস, তাই না? এই সূর্যের কারণে কিন্তু আবহাওয়ার তারতম্য হয়, টেম্পারেচার তারতম্য হয়। যেখানে সূর্যের আলোটা বেশি তীক্ষ্ণভাবে পড়ে সেখানে গরমটা বেশি লাগে, যেখানে সূর্যের আলোটা তুলনামূলক তীর্যকভাবে বা বাঁকাভাবে পড়ে সেখানে আলোটা কম লাগে। তো এই সূর্যের কারণে কিন্তু জলবায়ুর প্রভাবটা তারতম্য হয়, সৌর বিকিরণ। তারপর সেকেন্ড অফ অল রয়েছে বায়ুপুঞ্জ। বায়ু কিন্তু কখনো একা একা চলাফেরা করে না, একটা পুঞ্জ পুঞ্জ আকারে বা গুচ্ছ আকারে চলাফেরা করে। তো বায়ুর এই নির্দিষ্ট পুঞ্জগুলা নির্দিষ্ট পথে চলাফেরা করে। তো বায়ুপুঞ্জের উপরে কিন্তু আবহাওয়া ও জলবায়ু নির্ভর করে। তোমরা জেনে থাকবা যে কক্সবাজারে কিন্তু তোমার টেম্পারেচার শীতকালে এবং গ্রীষ্মকালে প্রায় সেম থাকে। কেন সেম থাকে? কারণ বায়ুপুঞ্জের কারণে সেম থাকে, তাই না? এখন কিন্তু কোনো একটা স্থানে
যদি আমি বায়ুমণ্ডলটা কেমন হবে তা যদি পরিমাপ করতে যাই, তাহলে ওই স্থানে সমুদ্রপৃষ্ঠ থেকে ওই স্থানটির দূরত্ব কতটুকু সেটা মেজারমেন্ট করে তারপর আমরা হচ্ছে বলবো। সমুদ্রপৃষ্ঠ থেকে বাংলাদেশের সর্ব উচ্চতায় সম্পূর্ণ যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে দিনাজপুর। সমুদ্র থেকে প্রায় 37.5 মিটার উচ্চতায় রয়েছে এই দিনাজপুর জেলাটি। তো এটা কিন্তু সমুদ্রের পৃষ্ঠ থেকে উচ্চতার পরিমাপটাও নির্ধারণ করে। তারপর এখন আমরা জানবো বায়ুর চাপটাকে। বায়ু হচ্ছে প্রতিটা বায়ুরই কিন্তু নির্দিষ্ট চাপ থাকে। চাপের ফলে কী থাকে, এই চাপের ফলে কিন্তু এই মৌসুমি বায়ুটা কিন্তু তোমার কম বেশি আসে। এই মৌসুমি বায়ুর ফলে কিন্তু আবহাওয়া চেঞ্জ হয় এবং এই মৌসুমি বায়ুর ফলে কিন্তু তোমার এই জলবায়ু চেঞ্জ হয়। এখন আসলে আমার ভূমি বন্ধুরতা কিন্তু তোমার এই জিনিসটা জলবায়ু নিয়ন্ত্রণ করে। সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা ওই স্থানে জলবায়ুকে নির্ধারণ করে। তুমি এই জিনিসটা মাথায় রাখবা, যদি কখনো উচ্চতা যদি বাড়ে তাহলে বায়ুর চাপ কমে, যদি উচ্চতা বাড়ে তাহলে এটার সাথে ব্যস্তনাপাতিক বায়ুর চাপ এবং তাপমাত্রা দুটোই কমবে। এখন কৃষিকাজে হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর প্রভাবটা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু প্রচুর সৃজনশীল প্রশ্ন রয়েছে, জ্ঞান এবং অনুধাবন, এগুলো কিন্তু বাসায় করবা, এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। কারণ প্রচুর পরিমাণে জ্ঞান অনুধাবন প্রশ্ন দেখা আছে। সেখানে বলা হবে মৌসুমী বায়ু যদি এমন থাকে তাহলে কোন ফসল ভালো উৎপন্ন হবে, বা জলবায়ুর উপর কোন কোন ফসল নির্ধারণ করে ফসল জন্মানো, এইসব জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন থেকে আসবে। তারপর এখন আসলে আমরা জলবায়ু পরিবর্তনের কারণ। জলবায়ু পরিবর্তন কেন হয়? মানবসৃষ্ট কারণ হচ্ছে সেখানে প্রচুর কলকারখানা, এসব, তারপর হচ্ছে শিল্প কারখানা, এগুলো তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই জন্য জলবায়ু হচ্ছে পরিবর্তন হচ্ছে, তাই না? তো বাংলাদেশে হচ্ছে তোমার একটা ম্যাপ দেখবা, তোমার বইয়ে 51 পেজে একটা ম্যাপ দেখা আছে। বাংলাদেশের শীত ও বৃষ্টিপাত অঞ্চলগুলো শান্তির চিহ্ন দিয়ে বসায় দেওয়া হয়েছে। এটাও কিন্তু আবহাওয়া এবং জলবায়ুর একটা প্রভাব। বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে তোমার সিলেটে, তাই না? কেন? কারণ সেখানে গাছপালার পরিমাণ তুলনামূলক বেশি এবং একটু উষ্ণতর বা গরম হচ্ছে নাটোরে, তাই না? এই প্রশ্নগুলো কিন্তু আমি পরীক্ষায় দিব, তাই না? সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে এবং সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখালে, ঠিক আছে? লালখালে এবং হচ্ছে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় বা উষ্ণ হচ্ছে নাটোরের অংশটা, নাটোরের লালপুরে বৃষ্টিপাত পরিমাণ অনেক 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 কম। কেন কম? কারণ সেখানে গাছপালার পরিমাণও কম এবং সূর্যর যে অবস্থানটা নাটোরে একটু বেশি থাকে, এই জন্য নাটোরে কী থাকে, তোমার তাপমাত্রাটা বেশি থাকে। যাদের বাসা রাজশাহী অঞ্চলে তারা দেখবা যে রাজশাহী বিভাগটা কিন্তু তোমার শীতকালে প্রচুর শীত পড়বে এবং গ্রীষ্মকালে প্রচুর গরম থাকবে। তো এখন আমরা বৃষ্টিপাতগুলো সম্পর্কে জানি যে বৃষ্টির সিজন কোনটা বলো তো? বর্ষাকাল নিশ্চয়ই। তো বর্ষাকালে কত % বৃষ্টি হবে? প্রায় 90% বৃষ্টিপাতই হবে বর্ষাকালে। শীতকালে কিন্তু আমরা খুব কম বৃষ্টিপাত দেখতে পাই, তাই না? তো ম্যাক্সিমাম বৃষ্টিপাতগুলো আমরা কি দেখতে পাই? তোমার এই বর্ষাকালে দেখতে পাই। 90% এই বৃষ্টিপাতগুলাই হয় হচ্ছে বর্ষাকালে। টাইমটা কেমন? এপ্রিল থেকে অগস্টের মধ্যে হয়ে থাকে। টাইমটা কেমন? এপ্রিল থেকে অগস্টের মধ্যে এই টাইমটা থাকে বৃষ্টিপাতের। তো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা করবা। তারপর হচ্ছে আর্দ্রতাও তো বুঝি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আর্দ্রতার পার্সেন্টেজ কত কোনটা সেটা করতে হবে। শীতকালে গড় আর্দ্রতা থাকে, শীতকালে বায়ুতে শুষ্ক থাকে, তাই না? এই জন্য আমাদের স্কিন আমরা ময়শ্চারাইজার করি। কেন ময়শ্চারাইজার করি? কারণ এখান থেকে স্কিন থেকে ঠোঁট থেকে প্রচুর জলীয় বাষ্প চলে যায় বাতাসে, কারণ বাতাসটা শুষ্ক থাকে। এই কারণে এই জন্য শীতকালে হচ্ছে বাতাসের আপেক্ষিক গড় তাপমাত্রা হচ্ছে 73 থেকে 74%, যেটা গ্রীষ্ম বর্ষাকালে থাকে আরও বেশি, প্রায় 80% উপরে, 83% থেকে 89%। এই জন্য দেখবা যে বর্ষাকালে কিন্তু সহজে কাপড় শুকাতে চায় না। কেন শুকাতে চায় না? কারণ সেখানে হচ্ছে তোমার বর্ষাকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, বায়ুর আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এ কারণে কিন্তু বর্ষাকালে সহজে তোমার কিন্তু হয় না, এই কাপড় চোপড় সহজে শুকায় না, কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে। তো হচ্ছে বাংলাদেশের আবহাওয়া জলবায়ুর ভিত্তিতে তোমার কতগুলো অঞ্চলে ভাগ করা হয়েছে? প্রায় 30টি অঞ্চলে ভাগ করা হয়েছে।
তার মধ্যে এগুলো হচ্ছে পড়বা। 30টি হচ্ছে কৃষি পরিবেশ অঞ্চল ভাগ করা হয়েছে 30টি। তার মধ্যে বৃহত্তর কিন্তু মানে প্রথমে ছিল 15টি, তারপরে সেটাকে কী করা হয়েছে তোমার ভাগ করে 30টি করা হয়েছে। 30টি হয়েছে পুরাতন হিমালয়ান পাদদেশীয় সমভূমি অঞ্চল, এভাবে প্রথমটি থেকে শুরু করে চিটাগং থেকে শুরু করে একদম রাজশাহী বিভাগ পর্যন্ত সব কিছু এই 30টা অঞ্চলে কৃষি এগুলো ইকোলজিক্যাল জোন হিসেবে এগুলো পরিচিত এবং এগুলোকে ভাগ করা হয়েছে। তারপর বাংলাদেশের বন্যা খরা জলোচ্ছ্বাসের অঞ্চল, এগুলো আমরা একটু দেখি। বন্যাটা কি? বন্যা হচ্ছে প্রয়োজনীয় অতিরিক্ত পানি যখন মাটিতে চলে আসবে বা জমিতে চলে আসবে তখন এটা এবং জলাবদ্ধতা সৃষ্টি করবে, সেটাই হচ্ছে বন্যা। বন্যা কীভাবে হয়? এক নাগাড়ে যদি অনেকক্ষণ বৃষ্টিপাত হয় অনেক দিন যাবত, তাহলে সেখানে বন্যার সৃষ্টি হয়, তাই না? তারপর হচ্ছে খরাটা কি? খরা হচ্ছে, এটা কিন্তু কুইজের জন্য খুব গুরুত্বপূর্ণ। টানা 20 দিন বা তার চেয়ে বেশি পরিমাণ যদি টানা 20 দিন বা তার চেয়ে বেশি পরিমাণ যদি বৃষ্টিপাত একদমই না হয় বা কোনো ধরনের পানি যদি আমরা গাছে না দিই আর্টিফিশিয়ালভাবে, তাহলে কিন্তু তোমার এই খরা সৃষ্টি হয়। তাহলে খরার জন্য কতটুকু টাইম লাগবে? টানা 20 দিন। টানা 20 দিন যদি কোনো পানির সোর্স না পায়, টানা 20 দিন যদি কোনো পানির সোর্স না পায় শুষ্ক মৌসুমে ড্রাই সিজনে, তাহলে কিন্তু কী হবে? ওই রিজিয়নটা কিন্তু খরা রিজিয়নে চলে যাবে, তাই না? তো এখানে কিন্তু ফসলের ক্ষতি কত হবে? ফসলের ক্ষতি হবে প্রায় 15 থেকে 90 ভাগ। ফসলের ক্ষতি হচ্ছে 15 থেকে 90 ভাগ হবে, কারণ সেখানে পানি জোনটা পাচ্ছে না, এই জন্য ফসলের ক্ষতি হবে 15 থেকে 90 ভাগ। তো এই অধ্যায়টা এই পর্যন্তই থাকবে। তোমরা হচ্ছে এই অধ্যায়গুলোর উপরে প্রচুর সৃজনশীল প্রশ্ন আসে। মৌসুমি বায়ু কী? মৌসুমি বায়ু প্রবাহটা কী? জলবায়ু কী? জলবায়ুর উপাদানগুলো মৌসুমি বায়ুর উপর প্রভাব ফেলে নাকি? এগুলো হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। সৃজনশীল প্রশ্ন যা বিগত বছরে এসেছে সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে আরও বেশি ক্লিয়ার হবা। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবা। আর এই অধ্যায়টার উপরে তোমাদের দ্বিতীয় অনলাইন মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো ভালো থাকো। আসসালামু আলাইকুম।